খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলা, হাইকোর্টে প্রশ্নের মুখে আইও থানার ওসি। পুলিশের বয়ানে আঘাতের উল্লেখ নেই, জনমনে আস্থা তৈরি হবে এই কাজে। ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পুলিশ, বিচারপতিদের কি পর্যবেক্ষণ ছিল? দেখো, এই বিজেপি কর্মীর মৃত্যু, দুজনের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর প্রথম যে ময়নাতদন্ত তমলুকের হাসপাতালে হয়, সেই ময়নাতদন্তের মধ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাথমিক মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল এবং এখনো পর্যন্ত বেশ কিছু গোপন জবানবন্দি রয়েছে এবং পুলিশের নেওয়া বয়ান রয়েছে। বিচারপতি দেবাংশু বসাক প্রিজাইডিং জজ তিনি প্রশ্ন করেন যে দ্বিতীয় যে ময়নাতদন্ত এসএসকেএম হাসপাতাল হলো, যেখানে শারীরিক আঘাত বা অ্যাসল্টের নির্দিষ্টভাবে অর্থাৎ পরিষ্কারভাবে আদালত মনে করছে এটা খুনের ঘটনা হতে পারে। কাজী যেখানে শারীরিক আঘাতে মৃত্যু বলে এসএসকেএম হাসপাতাল মনে করছে, পুলিশ যে তদন্তকারী অফিসার ছিলেন এই তদন্তে একাধিক বয়ান ইতিমধ্যে লিপিবদ্ধ করেছে, অর্থাৎ অনেকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে। একটা বয়ানেও কেউ বলল না যে ওই শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বা শরীরে কোনো রকম দাগ তারা দেখতে পেয়েছে, বা 164 যেটা গোপন জবানবন্দি সেখানেও কেউ বললো না। এটা কি বিশ্বাসযোগ্য? অর্থাৎ যে মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এই আঘাতের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে এসএসকেএম হাসপাতাল ময়নাতদন্তে উল্লেখ করছে, অথচ পুলিশ যাদের বয়ান নিল একজনও এটা উল্লেখ করলো না। এটা কি করে হয়? এবং এই যদি তদন্তের ছিঁড়ি হয়, এই যদি তদন্ত হয়, তাহলে জনমনে আস্থা কীরকম ভাবে তৈরি হবে, এই প্রশ্ন ডিভিশন বেঞ্চ তৈরি করেছে। যদিও পরিবার পরিষ্কারভাবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে তারা চেয়েছিল সিবিআই তদন্ত, কিন্তু বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেছেন যে এই অবস্থায় প্রথম তদন্তকারী অফিসার খেজুরি থানার, একই সঙ্গে খেজুরি থানার যিনি অফিসার ইনচার্জ দায়িত্বে ছিলেন এবং প্রথম ময়নাতদন্ত হওয়া যে সমস্ত চিকিৎসকরা ছিলেন, এই তিনটে পার্ট রয়েছে, প্রত্যেকের কল ডিটেলস রেকর্ড দরকার। অর্থাৎ এদের নিজেদের মধ্যে কি কথোপকথন হয়েছিল, এবং একটা ফোন নয়, হতে পারে পুলিশের আইও যিনি রয়েছেন, যিনি একেবারে অন্য আমাদের সঙ্গে তুমি থাকো, আমরা এই খবরের দিকেই নজর রাখবো। সিআইডি কে তদন্তে অগ্রগতিতে ডেডলাইন, 5 দিনের মধ্যে আদালতে অগ্রগতির রিপোর্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, তুমি যেমনটা বলছিলে এই কল রেকর্ড, এই নিয়ে ঠিক কি নির্দেশ দেওয়া হচ্ছে সিআইডি কে? দেখো, বিচারপতি দেবাংশু বসাক এখনই তদন্তটা পুরোপুরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পক্ষপাতী নয়, কিন্তু তার আগে যেহেতু এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে সিআইডি তদন্ত শুরু করেছে এবং তারা খুব বেশি সময় পায়নি, বিচারপতিরা দেখতে চাইছেন যে তদন্তকারী অফিসার এবং চিকিৎসকদের মধ্যে কোনো রকম প্রভাব কাজ করেছে কিনা। তাই উভয়ের, অর্থাৎ প্রথম ময়নাতদন্ত তমলুকের যে হাসপাতালে হয়েছে সেই চিকিৎসকদের সমস্ত মোবাইল, তার কল ডিটেলস রেকর্ড, একই সঙ্গে পুলিশ যে তদন্তকারী অফিসার বা ওসি ছিলেন থানার দায়িত্বে খেজুরি থানার, তাদের সমস্ত মোবাইলের কল ডিটেলস রেকর্ড, যেটা কমন, অর্থাৎ যে ফোনটা বারবার হয়েছে কমন, এই সংক্রান্ত রিপোর্টটা সবার আগে প্রয়োজন আদালতের, কারণ সেটার মধ্যেই ক্লু লুকিয়ে রয়েছে প্রথম ময়নাতদন্তে কেন বিদ্যুৎপৃষ্ট হয়ে এই ধরনের একটা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলো। কারণ বিচারপতি দেবাংশু বসাক মনে করছেন এই সিডিআর যদি আদালতে আসে এবং সেখান থেকে একটা সামারি তারা তৈরি করুক সিআইডি এবং সেটা আদালতে পেশ করুক, 8 তারিখে মামলাটা রাখা হয়েছে এবং এই সিডিআর সংক্রান্ত যাবতীয় রিপোর্ট সিআইডিকে দিতে বলা হয়েছে 8 তারিখ, এবং সেখানেই ক্লু হয়তো লুকিয়ে থাকতে পারে বলে আদালত মনে করছে। কারণ বিদ্যুৎপৃষ্ট হয়ে একটা সরকারি হাসপাতাল বলছে মৃত্যু হয়েছে, আর কলকাতার এসএসকেএম হাসপাতাল বলছে না, শরীরে আঘাতের কারণে কার্যত সেটা খুনের একটা বিষয় সামনে চলে আসছে। এই দুটোর মধ্যে যে আসমান জমিন ফারাক, সেই ফারাকটা ঘোচানোর জন্যই এই 3 পার্টের, অর্থাৎ আইও, ওসি এবং চিকিৎসকের কল ডিটেলস রেকর্ড প্রয়োজন যে কমন ফোন ব্যবহার হয়েছে, কমন নাম্বার, যে ফোনগুলোতে একই জন, অর্থাৎ চিকিৎসক যাকে ফোন করেছে সেই একই ব্যক্তিকে ফোন করেছে হয়তো আইও, এইরকম ব্যক্তিকে খুঁজে তার একটা ডিটেলস রিপোর্ট দিতে হবে এবং তদন্তের সর্বোপরি একটা ক্লিয়ার পিকচার পাওয়ার জন্য সেটাও 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সেটা 2 সপ্তাহ পরে মামলা শুনবে, কিন্তু সিডিআরটা এই মুহূর্তে আদালত মনে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেটা 8 তারিখ তলব করা হয়েছে সিআইডির কাছ থেকে। বেশ, ধন্যবাদ অর্ণব। খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলা, হাইকোর্টে প্রশ্নের মুখে আইও থানার ওসি। পুলিশের বয়ানে আঘাতের উল্লেখ নেই, জনমনে আস্থা তৈরি হবে এই কাজে।
ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পুলিশ, বিচারপতিদের কি পর্যবেক্ষণ ছিল? দেখো, এই বিজেপি কর্মীর মৃত্যু, দুজনের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর প্রথম যে ময়নাতদন্ত তমলুকের হাসপাতালে হয়, সেই ময়নাতদন্তের মধ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাথমিক মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল এবং এখনো পর্যন্ত বেশ কিছু গোপন জবানবন্দি রয়েছে এবং পুলিশের নেওয়া বয়ান রয়েছে। বিচারপতি দেবাংশু বসাক প্রিজাইডিং জজ তিনি প্রশ্ন করেন যে দ্বিতীয় যে ময়নাতদন্ত এসএসকেএম হাসপাতাল হলো, যেখানে শারীরিক আঘাত বা অ্যাসল্টের নির্দিষ্টভাবে অর্থাৎ পরিষ্কারভাবে আদালত মনে করছে এটা খুনের ঘটনা হতে পারে, কাজী যেখানে শারীরিক আঘাতে মৃত্যু বলে এসএসকেএম হাসপাতাল মনে করছে, পুলিশ যে তদন্তকারী অফিসার ছিলেন এই তদন্তে একাধিক বয়ান ইতিমধ্যে লিপিবদ্ধ করেছে, অর্থাৎ অনেকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে। একটা বয়ানেও কেউ বলল না যে ওই শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বা শরীরে কোনো রকম দাগ তারা দেখতে পেয়েছে, বা 164 যেটা গোপন জবানবন্দি সেখানেও কেউ বলল না। এটা কি বিশ্বাসযোগ্য? অর্থাৎ যে মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এই আঘাতের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে এসএসকেএম হাসপাতাল ময়নাতদন্তে উল্লেখ করছে, অথচ পুলিশ যাদের বয়ান নিল একজনও এটা উল্লেখ করলো না। এটা কি করে হয়? এবং এই যদি তদন্তের ছিঁড়ি হয়, এই যদি তদন্ত হয়, তাহলে জনমনে আস্থা কীরকম ভাবে তৈরি হবে, এই প্রশ্ন ডিভিশন বেঞ্চ তৈরি করেছে। যদিও পরিবার পরিষ্কারভাবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে তারা চেয়েছিল সিবিআই তদন্ত, কিন্তু বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেছেন যে এই অবস্থায় প্রথম তদন্তকারী অফিসার খেজুরি থানার, একই সঙ্গে খেজুরি থানার যিনি অফিসার ইনচার্জ দায়িত্বে ছিলেন এবং প্রথম ময়নাতদন্ত হওয়া যে সমস্ত চিকিৎসকরা ছিলেন, এই তিনটে পার্ট রয়েছে, প্রত্যেকের কল ডিটেলস রেকর্ড দরকার। অর্থাৎ এদের নিজেদের মধ্যে কি কথোপকথন হয়েছিল, এবং একটা ফোন নয়, হতে পারে পুলিশের আইও যিনি রয়েছেন, যিনি একেবারে আমাদের সঙ্গে তুমি থাকো, আমরা এই খবরের দিকেই নজর রাখবো। সিআইডি কে তদন্তে অগ্রগতিতে ডেডলাইন, 5 দিনের মধ্যে আদালতে অগ্রগতির রিপোর্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। তুমি যেমনটা বলছিলে এই কল রেকর্ড, এই নিয়ে ঠিক কি নির্দেশ দেওয়া হচ্ছে সিআইডি কে? দেখো, বিচারপতি দেবাংশু বসাক এখনই তদন্তটা পুরোপুরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পক্ষপাতী নয়, কিন্তু তার আগে যেহেতু এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে সিআইডি তদন্ত শুরু করেছে এবং তারা খুব বেশি সময় পায়নি, বিচারপতিরা দেখতে চাইছেন যে তদন্তকারী অফিসার এবং চিকিৎসকদের মধ্যে কোনো রকম প্রভাব কাজ করেছে কিনা। তাই উভয়ের, অর্থাৎ প্রথম ময়নাতদন্ত তমলুকের যে হাসপাতালে হয়েছে সেই চিকিৎসকদের সমস্ত মোবাইল, তার কল ডিটেলস রেকর্ড, একই সঙ্গে পুলিশ যে তদন্তকারী অফিসার বা ওসি ছিলেন থানার দায়িত্বে খেজুরি থানার, তাদের সমস্ত মোবাইলের কল ডিটেলস রেকর্ড, যেটা কমন, অর্থাৎ যে ফোনটা বারবার হয়েছে কমন, এই সংক্রান্ত রিপোর্টটা সবার আগে প্রয়োজন আদালতের, কারণ সেটার মধ্যেই ক্লু লুকিয়ে রয়েছে প্রথম ময়নাতদন্তে কেন বিদ্যুৎপৃষ্ট হয়ে এই ধরনের একটা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলো। কারণ বিচারপতি দেবাংশু বসাক মনে করছেন এই সিডিআর যদি আদালতে আসে এবং সেখান থেকে একটা সামারি তারা তৈরি করুক সিআইডি এবং সেটা আদালতে পেশ করুক, 8 তারিখে মামলাটা রাখা হয়েছে এবং এই সিডিআর সংক্রান্ত যাবতীয় রিপোর্ট সিআইডিকে দিতে বলা হয়েছে 8 তারিখ, এবং সেখানেই ক্লু হয়তো লুকিয়ে থাকতে পারে বলে আদালত মনে করছে। কারণ বিদ্যুৎপৃষ্ট হয়ে একটা সরকারি হাসপাতাল বলছে মৃত্যু হয়েছে, আর কলকাতার এসএসকেএম হাসপাতাল বলছে না, শরীরে আঘাতের কারণে কার্যত সেটা খুনের একটা বিষয় সামনে চলে আসছে। এই দুটোর মধ্যে যে আসমান জমিন ফারাক, সেই ফারাকটা ঘোচানোর জন্যই এই 3 পার্টের, অর্থাৎ আইও, ওসি এবং চিকিৎসকের কল ডিটেলস রেকর্ড প্রয়োজন যে কমন ফোন ব্যবহার হয়েছে, কমন নাম্বার, যে ফোনগুলোতে একই জন, অর্থাৎ চিকিৎসক যাকে ফোন করেছে সেই একই ব্যক্তিকে ফোন করেছে হয়তো আইও, এইরকম ব্যক্তিকে খুঁজে তার একটা ডিটেলস রিপোর্ট দিতে হবে এবং তদন্তের সর্বোপরি একটা ক্লিয়ার পিকচার পাওয়ার জন্য সেটাও 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সেটা 2 সপ্তাহ পরে মামলা শুনবে, কিন্তু সিডিআরটা এই মুহূর্তে আদালত মনে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেটা 8 তারিখ তলব করা হয়েছে সিআইডির কাছ থেকে। বেশ, ধন্যবাদ অর্ণব।